প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশ, সমস্যা ও সম্ভাবনা। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন অতিথিকে পেয়েছি। আমার সাথে রয়েছেন, একেবারেই আমার পাশে যিনি বসে আছেন, শিবলুল আজম কুরেশি, সাবেক সভাপতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আমার সর্বডানে রয়েছেন মোহাম্মদ ইউনুস, ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের দুজন কর্মকর্তাকে নিয়েই আজকে আমাদের এই আলোচনা। প্রিয় দর্শকের, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে জানিয়ে রাখতে চাই দিগন্তজোড়া যে সম্ভাবনা আমাদের পর্যটন শিল্পের, সেটি কি আমরা দিগন্ত ছোঁয়া দূরের কথা, সেটিকে কল্পনা করতে কি আমরা শিখেছি? কতটুকু এগিয়েছি? হাজারো প্রতিবন্ধকতায়, আমাদের সমস্যা এবং সংকটে আমাদের এই শিল্পের যে গতি এবং প্রকৃতি, সেটির অগ্রগতি কতটুকু হয়েছে? আমরা এই শিল্পকে শিল্প হিসেবে বাস্তবে রূপ দিতে কতটা পেরেছি? কতটা জিডিপিতে এর অবদান রাখতে পেরেছি এবং কতটা কর্মসংস্থানমুখী করতে পেরেছি এই শিল্পকে? এবং এই এত প্রশ্নের নেপথ্যে কি আছে লুকিয়ে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় শুরুতেই যেতে চাই শিবলুল আজম কুরেশি, আপনার কাছে। কেমন আছে আমাদের পর্যটন শিল্প? সত্যিকার অর্থে পর্যটন শিল্প, আপনি যেভাবে দিগন্ত ছোঁয়া সম্ভাবনার কথা বলেছেন, আমরা বক্তৃতায় সবাই বলি অপার সম্ভাবনার পর্যটন, কিন্তু আমরা সেভাবে সেটাকে অ্যাচিভ করতে পারিনি, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারিনি। সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু কর্মকৌশল গ্রহণ করতে হয়। ক্ষেত্র বিশেষে আমরা বা আমাদের সরকার প্রশাসন বিশেষ করে এই কৌশলে এমন কিছু কৌশল অবলম্বন করেন যেটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আমি যদি সুনির্দিষ্ট করে বলি, বাংলাদেশে পর্যটন শিল্পের ডোমেস্টিক ট্যুরিজমের কিন্তু ব্যাপক বিকাশ ঘটেছে। এই বিকাশের জন্যে আমাদের তরুণ প্রজন্ম কৃতিত্বের দাবিদার। এই প্রজন্মগুলো রাত জেগে নেটে কাজ করেন, স্পটে স্পটে বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পটে গিয়ে সেগুলো ভিডিও ধারণ করেন, স্টিল ফটোগ্রাফি ধারণ করেন, কনটেক্সট তৈরি করেন, এগুলো প্রচারের মাধ্যমে এই পর্যটন কেন্দ্রগুলোকে জনপ্রিয় করে তুলছেন। কিন্তু সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো এই সম্ভাবনা বিকাশের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এক নম্বরে যদি আমি বলি, তাহলে যে এই ট্যুর অপারেটর সার্ভিসের উপরে 15% ভ্যাট বসানো হয়েছে। যেখানে ট্যুর অপারেটরদের সার্ভিসের মধ্যে হোটেল আমরা ভাড়া করি, ভ্যাট পেমেন্ট করি, আমরা ট্রান্সপোর্টেবল করি, ভ্যাট পেমেন্ট করি, রেস্টুরেন্টে খাবার গ্রহণ করলে সেখানে ভ্যাট পেমেন্ট করি, তারপরে আবার ট্যুর অপারেটরের উপরে আপনাকে ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং নতুন একটা ট্যুর অপারেটর নিবন্ধন আইন হয়েছে। এই আইনে নিবন্ধনের জন্য কঠিন কিছু শর্ত রাখা হয়েছে, যেগুলো আমরা শুরু থেকেই প্রতিবাদ করে আসছিলাম, যে কিছু স্বার্থান্বেষী মহল মনোপলি অথবা মনোপলিস্টিক বিজনেস করার জন্যে এই প্ররোচনা দিচ্ছে সরকারকে। সরকার আমাদের কথা না শুনে সেই জিনিসগুলোকেই প্রিকন্ডিশন হিসাবে নিয়েছেন। প্রিকন্ডিশনগুলো হলো যে কোনো একজন ট্যুর অপারেটরকে 10 লাখ টাকার ব্যাংক স্থিতি দেখাতে হবে, 3 লাখ টাকার স্থায়ী জামানত দিতে হবে সিকিউরিটি, এবং 50,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, 5,000 টাকা দিয়ে আবেদন ফি, এবং এর উপরে আবার 1,000 টাকা সার্ভিস ফি। তো এই সমস্ত কন্ডিশনগুলো নতুন উদ্যোক্তা যাদের মাধ্যমে আজকে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্ট 1 কোটি ক্রস করেছে, তারাদের জন্য কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে। এই একটা বড় প্রতিবন্ধকতা এই নিবন্ধন আইন। এবং আইনের যেটা লক্ষ্য হবে যে সবাইকে আইনের আওতায় এনে সুশৃঙ্খলভাবে কার্যক্রমকে পরিচালনা করা। এতে করে যেটা হবে যে বেশিরভাগ লোক রেজিস্ট্রেশন করবেন না, এবং খুব স্বল্প সংখ্যক, এ পর্যন্ত 40 জন রেজিস্ট্রেশন করেননি। গত ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এবং যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের লুকআউট হলো যে আমরা অল্প কিছু সংখ্যক লোক রেজিস্ট্রেশন করবো, আমরাই বিজনেসটা উপভোগ করব।
এখানে সর্বসাধারণের এক্সেসকে তারা খুব একটা চাচ্ছেন না এবং সরকার তার সহায়ক কার্যক্রমে গঠন করেছে। আরেকটা উদাহরণ যদি আমি দিই, সেটা হলো যে বিদেশ থেকে ট্যুরিস্ট টানলে আমাদের যে রিমিটেন্সটা আসে, গ্রস রিমিটেন্সের উপরে 10% এআইটি কাটা হয়। এখানে যে একজন ট্যুর অপারেটর যে সার্ভিস অ্যামাউন্টটা বিল করেন পুরোটা তো তার ইনকাম নয়, এর মধ্যে 95% বা 90% তার খরচ, বাকিটা ইনকামের উপর এআইটি করলে একটা যৌক্তিক কথা হতো। কিন্তু দেখেন এটা কিন্তু একটা ইনভিজিবল এক্সপোর্ট। আমরা পর্যটনটাকে এক্সপোর্ট করছি কীভাবে, যে বিদেশি পর্যটক আসছেন, তারা এখানে দেখে কোনো কমোডিটি নিচ্ছে না, একটা স্পেশাল টাইপ অফ এক্সপোর্ট, কিন্তু প্রচুর কারেন্সি দিয়ে যাচ্ছেন। তারা শুধু স্মৃতি এবং অনুভূতি নিয়ে যাচ্ছেন, কিছু ছবি তুলে নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আবার কিছু উপজাত হিসাবে কিছু সুভিনির কিনে নিয়ে যাচ্ছেন, আমরা আরও কিছু কারেন্সি পাচ্ছি। এখানে প্রণোদনা দেওয়ার কথা, গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন অপ্রচলিত রপ্তানিতে আপনার প্রণোদনার ব্যবস্থা রেখেছেন, কিন্তু পর্যটন ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা তো রাখেনি, বরং উৎসে যা রিমিটেন্স আসবে তার উপর 10% ট্যাক্স কেটে নিচ্ছে কোনো ব্যাংক, কোনো ব্যাংক অবশ্য আর একটু কম কাটছে। এইটার জন্য আমরা একটা ক্লারিফিকেশনের আবেদন করেছি, সেই ক্লারিফিকেশনটা আমরা এখনো পেলাম না, যে ক্লিয়ার একটা ক্লারিফিকেশন দেন যে সার্ভিস চার্জ যেটা হবে অথবা 5% প্রফিটের উপরে 10% এআইটি হবে, এই ক্লারিফিকেশনটা আমরা এখনো পাইনি। এইভাবে বিভিন্ন কার্যক্রমগুলো আপনার পর্যটনকে প্রতিবন্ধকতা। জনাব কুরেশি, আপনি যা বলছেন আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি আসলে এই শিল্প কতটা এগিয়েছে। আপনি অ্যাট এ গ্লেন্স যা বলছিলেন শুধুই মাত্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত যে প্রবলেমগুলো সেগুলোকে আপনি প্রথমে টেনে নিয়ে এসছেন। আপনি যেহেতু সাবেক সভাপতি, এই বৃহত্তর একটি সেক্টর কত দূরে এগিয়েছে, কত দূরে এগোতে পারেনি সেটি জানতে চাইছিলাম। আমি ফিরবো আপনার কাছে আবার আলোচনায়। মোহাম্মদ ইউনুস, আপনি যেহেতু ডিরেক্টর, এই সেক্টরের সাথে আপনি আছেন, আপনার বিশ্লেষণ কি, কতটুকু এগিয়েছে আমাদের শিল্প? আসলে একটু আগে আমাদের প্রাক্তন আইপিপি মহোদয় যেটা বলছিলেন, আসলে যেখানে যাওয়ার কথা, বিশ্বের সব দেশ পর্যটন নির্ভর একটা অর্থনীতি তৈরি করছে। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, দুবাই বা ইউই সংযুক্ত আরব আমিরাত আজকে কোথায় গিয়েছে? আপনি সৌদি, যেখানে পর্যটন চিন্তাই করতো না, সেখানে সৌদি বর্তমানে পর্যটন কেন্দ্রিক যে চিন্তা করছে, সেই তুলনায় আমাদের দেশে বৈচিত্র্য থাকা সত্ত্বেও, অর্থাৎ আমাদের এখানে যেমন সি আছে, হিল আছে, নদী কেন্দ্রিক পর্যটন আছে, গ্রামীণ পর্যটন হতে পারে, ইকো ট্যুরিজম হতে পারে, ম্যানগ্রোভ ট্যুরিজম হতে পারে, কিন্তু তার বিপরীতে দেখেন পর্যটন দিন দিন যেই জায়গায় যাচ্ছে, সেই জায়গা থেকে পর্যটন বলা চলে আমাদের দেশে পর্যটন সামনে আর হবে কিনা, বা পর্যটন উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগ করবেন কিনা, নতুন ট্যুর অপারেটর আসবেন কিনা, সেটা বলতে চাইছেন পর্যটনের সম্ভাবনাটা দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেহেতু প্রতিবন্ধকতা তৈরি করছেন প্রতি ক্ষেত্রে, তা আমি কিভাবে, যেখানে আপনি পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করার কথা, এই প্রতিবন্ধকতাটা কারা করছে? সরকারি নানা সরকারের উদ্দেশ্য কি? এই শিল্পকে রুগ্ন করে ফেলা সরকার চাইছে, যাতে এখান থেকে রেমিটেন্স না আসে, এখানে যাতে পর্যটক না আসে, সেটি চাইছে সরকার। সেটি চাইছে কিনা সেটা আমরা তো বলতে পারছি না, কারণ আমরা তো দেখি যে সরকার পর্যটক আসলে, কিন্তু আপনি এমন কিছু বিধিনিষেধ তৈরি করে দিয়েছেন, যেই বিধিনিষেধের কারণে পর্যটক যে কিভাবে আসবে। আপনি আমার দেশের দেখেন, ই ভিসা কিন্তু এখনো চালু হয়নি, করতে পারিনি। আমাদের দেশের ইমিগ্রেশন, আমরা কিন্তু এখনো ট্যুরিস্ট ফ্রেন্ডলি কোনো ডেস্ক কিন্তু তৈরি করতে পারিনি। আমাদের ইমিগ্রেশনে ট্যুরিস্টদের জন্য কোনো প্রপার হাব কিন্তু নাই। তারপরে সে বিদেশ থেকে যে আসবে, আমাদের দেশে আপনি দেখেন একজন ট্যুরিস্ট সি কিন্তু সব দেশেই আছে, কিন্তু বাকি যে বৈচিত্র্যের জায়গাগুলো আমাদের আছে, হিল, আপনি দেখেন আমাদের হিলে বিদেশি পর্যটকদের জন্য অনুমতি নাই। আপনি ম্যানগ্রোভ ফরেস্টে যাবে, সেখানে তার ডিউটি অনেক বেশি, তাকে অনেক বেশি ফি দিয়ে সেখানে যেতে হয়। তার পাশাপাশি পর্যটন বিকাশের জন্য পর্যটন খাতের উদ্যোক্তা, ট্যুর অপারেটর, এদেরকে যে সুবিধাগুলো দেওয়ার কথা, তার কোনোটাই কিন্তু সরকার দিচ্ছে না, বরঞ্চ আমাদের উপর একটার পর একটা, একটু আগে যেটা আমাদের আইপিপি মহোদয় বললেন যে আপনি ব্যাট চাপিয়ে দেয়া, নতুন উদ্যোক্তাদের জন্য যে ট্যুরিজম লাইসেন্স করা, সেখানে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করে দেয়া, অবকাঠামোতে যেই সুবিধাগুলো দেওয়ার কথা, সেই সুবিধাগুলো কিন্তু এই খাতে দেয়া হচ্ছে না, সংকুচিত করা হচ্ছে। আচ্ছা, সংকুচিত যদি আপনি বলছেন, আপনি তো বিজনেসে সরকার ভিএটি নেবে, সেবার উপরে তো সরকার ভিএটি নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক, কিন্তু আমরা যাদের কাছ থেকে সার্ভিসগুলো নিচ্ছি
প্রত্যেকেই কিন্তু হোটেল ইন্ডিভিজুয়ালি ভ্যাট দিচ্ছে, রেস্টুরেন্ট ইন্ডিভিজুয়ালি ভ্যাট দিচ্ছে, ট্রান্সপোর্ট ইন্ডিভিজুয়ালি ভ্যাট দিচ্ছে। আপনার যে ব্যবসাটা আপনি যেটি করছেন সেটির উপর আপনি কি ভ্যাট অযৌক্তিক মনে করছেন? আপনি তো বিজনেস করছেন, আপনি তো এখান থেকে আর্ন করছেন। এখান থেকে আর্ন করছে, কিন্তু আমি যাদের কাছ থেকে সার্ভিসটা যারা নিয়েছি দিচ্ছে সেটি তো তাদের পার্ট, কিন্তু আপনি ওয়ান অফ দ্য পার্ট, সেখানটাতে আপনি কি দেখেন আমাদের দেশের যে অবস্থা, সেখানে আমরা যে অনেক বেশি প্রফিট করতে পারি, আপনি যেটুকু করছেন আপনি সরকারের তো অংশীদার, অবশ্যই অংশীদার। তাহলে সেখানে অংশ দেবেন না সরকার? আমরা তো বছর শেষে ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমার ইনকামের উপর কিন্তু একটা ট্যাক্স দিচ্ছি। ব্যাটের ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন খাতে ব্যাট দিয়েই সার্ভিসগুলো নিচ্ছি, তাইলে আবার যখন ব্যাটটা চাপানো হয় আমার উপর, সেটা কিন্তু আমি পর্যটক থেকেই তুলবো, তখন তার জন্য সেটা কিন্তু বোঝা হয়ে যায়। তাইলে কি হচ্ছে, পর্যটনটা কিন্তু সংকুচিত হচ্ছে। সে যখন বাড়তি ব্যাটটা তার উপর আরোপ করে, আমি তো আমার পকেট থেকে দিব না। আপনি যখন টুরিস্ট হিসেবে যাবেন, আমি তো আপনার কাছ থেকেই নেব, কারণ এটা আমার ব্যবসা। আমি তো এআইটি ব্যাট এগুলো তো আমি আমার জায়গা থেকে যখন দিব না, যখন আপনার উপর চাপিয়ে দিব বা আপনার কাছ থেকে নিব, তখন কিন্তু কস্ট যখন বেড়ে যাবে, তখন কিন্তু পর্যটক কিন্তু চিন্তা করবে যে আমি এই ডেস্টিনেশনে যাব কিনা। যেমন আপনি যদি ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে ধরেন, আমি যদি এখানে ব্যাট ধরি, কক্সের আমার গেস্ট কিন্তু কমে যাবে। সেই গেস্ট হয়তো আমার পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা ওগুলোতে চলে যাবে। সে চিন্তা করবে আমি কেন 40,000 টাকা দিয়ে বিমান ভাড়া সহ কক্সে যাবো, আমি 40,000 টাকা হলে নেপাল চলে যেতে পারি। তাহলে কি হচ্ছে, আমার দেশের টাকা কিন্তু বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি আমার উপর 15% ব্যাট আরোপ না করেন, আমাকে যদি সুযোগ দেন, তাহলে এই খাতের যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে তো তুলে নেন, তখন কি হবে, যে পর্যটক আরো বেশি বেশি আকৃষ্ট হবে। দেশ চলবে কি করে? দেশ তো আমি যাদের কাছ থেকে সেবা নিচ্ছি তারা তো দিচ্ছে। আপনি দিবেন না কেন? আপনি যাদের কাছ থেকে অন্যকে দেখাচ্ছেন, আপনি তো পার্ট অফ দ্য বিজনেস, আপনি কেন দেবেন না? আমি আপনাকে বলেছি যে দেখেন, আমি যখন দিব, আমি পর্যটকের কাছ থেকে সেটা তুলে নেব। ভেরি ট্রু। আপনি যখন চিনি কিনছেন, চিনির যখন বাল্কটা মেঘনা গ্রুপ বা তীর যখন ইম্পোর্ট করে, এরপর কত দফায় ভিএটি দিয়ে আপনি নিজে যখন প্যাকেট কিনছেন, তখনও তো ভিএটি দিচ্ছেন। তার মানে আমি কি বলতে পারছি যে না, কোম্পানি দিয়েছে, রিটেইলার দিয়েছে, খুচরা দিয়েছে, পাইকারি দিয়েছে, আমি কেন দেব? এটা বলা যায়? আমি আপনাকে এখানে একটা জিনিস বলি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের পর্যটন কেন্দ্রিক, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা আমাকে চিন্তা করতে হবে। ভোগ্যপণ্য একটা জিনিস, আর ট্যুরিজম আরেকটা জিনিস। পর্যটক তো শুধু আপনার দেশের তা না, তো বাইরের পর্যটক তো আছে। বাইরের পর্যটকের জন্য তো আপনি দেখেন, আপনি যে পরিসংখ্যান 2019-এর পরিসংখ্যান আর বর্তমান পরিসংখ্যান অর্ধেকের নিচে। আবার যেই 3 লাখ পর্যটকের কথা বলা হচ্ছে, তাও কিন্তু বেশিরভাগ কিন্তু গার্মেন্ট সেক্টর বা বিভিন্ন বায়ার যারা বাংলাদেশি আসে, তাদেরকে আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে পর্যটক হিসেবে সম্পৃক্ত করছেন। কিন্তু বাস্তব অর্থে কয়জন পর্যটক আমার দেশে এসছে, আপনি সেই পরিসংখ্যান কিন্তু আমার ট্যুরিজম বোর্ডের কাছে নাই। সেই ডাটা কিন্তু আমার যারা ইমিগ্রেশন সামলান তাদের কাছে নাই। আপনি বিজনেস হোল্ডারদেরকে ট্যুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে যদি আপনি 3 লাখ হিসাব করেন, হবে না। কারণ আর কোনো মেকানিজম কি আছে যাদেরকে আমরা যখন ট্রিটমেন্টের জন্য মালয়েশিয়াতে যাই বা সিঙ্গাপুরে যাই, তখনও তো আমরা ট্যুরিজম ভিসাতে অনেক সময় যাই না? তো সেখানটাতে আমাদের দেশে যারা আসছে, আপনি যাদের কথা বলতে চাইছেন যে সরকারের কাছে পরিসংখ্যান নাই, রিয়াল টুরিস্ট কারা, সেটি যাচাই বাছাই করবার কোনো মেকানিজম কি আবিষ্কৃত হয়েছে? অবশ্যই আছে। আপনি যে কোনো টুরিস্ট বিজনেস পারসন, সে কিন্তু ইনভাইটেশন নিয়ে যদি আপনি ই ভিসা চালু করেন, অপশন রাখেন, তখন সে কিন্তু বিজনেস ভিসা অ্যাপ্লাই করবে। আমরা যেটা সচরাচর করি, যে টুরিস্ট সে কিন্তু টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে। তাহলে কিন্তু আপনি যখন আপনার ডাটাবেসে সেটা থাকবে, সেটা অবশ্যই আপনি খুব সহজেই আপনি আলাদা করতে পারবেন। আমি আসবো আপনার সাথে আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশ, সমস্যা ও সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমার পাশেই রয়েছেন শিবলুল আজম কুরাইশি, সাবেক সভাপতি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আরও রয়েছেন একই সংগঠনের ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন মোহাম্মদ ইউনুস। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আমি আবার জনাব শিবলুল আজম কুরাইশি, আমি আপনার কাছে যেতে চাই। আমরা যে আইন প্রণয়নের কথা আপনি বলছেন, মূলত সরকার আইন তখন করে একটি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য, এবং সেজন্য সংশ্লিষ্ট যারা আছেন সবার সাথে ডায়ালগ করেন, মতবিনিময় করেন, তাদের পরামর্শ নেন। আপনি যেটি বলছিলেন সবই সরকার এককভাবে করছে, আপনাদের সাথে কি কোনো আলোচনা করে নাই? আপনাদের কোনো মতামত তারা কি নেয় নাই সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ। আমি আপনার প্রথম প্রশ্নটার কিছুটা উত্তর আমার বক্তব্যে ছিল প্রথম অংশে, সেটা হলো আপনি বলছেন কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন। এখানে কিন্তু আমি একটা কথা উল্লেখ করে গিয়েছি যে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু 1 কোটি ক্রস করেছে। এটা জিডিপিতে কন্ট্রিবিউশন রাখে মাত্র 3.7 বা ধরেন 4। আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি, এটা একেবারেই আমি মাথা পেতে নিয়ে বলবো। এবং পার্টিকুলারলি ইনবাউন্ড ট্যুরিজম অর্থাৎ বিদেশি ট্যুরিস্টকে বাংলাদেশে আনার ক্ষেত্রে আমরা একেবারেই এগোতে পারিনি। আমরা 20 বছর আগে 10 বছর আগে যাচ্ছিলাম প্রায় তার কাছাকাছি, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইয়ারে আমরা তার চেয়ে পিছনেও রয়েছি। এবং এই যে এগোনোটা কিন্তু আমাদের ইয়াং ট্যুর অপারেটরদের কারণেই হয়েছে, ডোমেস্টিক ট্যুরিজম যেটা বেড়েছে। আর আপনার এখনকার যে প্রশ্নটা সেটা হলো যে এই আইন প্রণয়নের সময়, এটি কিন্তু বিগত সরকারের সময়ে আইনটা হয়েছিল, ওই সময়ে আমরা প্রতিবাদ করেছি, সোচ্চার হয়েছে, কিন্তু সরকার আমার কথা শুনেননি। কিন্তু আমাদের পরিতাপের বিষয় হলো যে বিগত বর্তমান সরকারের যারা সুবিধাভোগী, সেই বিগত স্বৈরাচারী সরকারের আইনকে বলবৎ রাখার জন্যই তারা তৎপর। আমাদের দাবিগুলোকে তারা মূল্যায়ন করছেন না, আমলে নিচ্ছেন না। এটা সংস্কার করে আইনের উদ্দেশ্য হবে যে সবাইকে আইনের আওতায় এনে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা। এখন এমন কঠিন আইন করলাম যে আইনের আওতায় অল্প কিছু সংখ্যক লোক আসলো, বাকি লোকগুলো আইনের আওতায় আসলো না, তাহলে কিন্তু শৃঙ্খলা ফিরবে না। কৌশল হওয়া উচিত যে আইন সহজ হবে, প্রয়োগ কঠিন হবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবসময় উল্টোটা হয়, আইন খুব কঠিন হয়, প্রয়োগটা শিথিল হয়। না, আপনি যেটি বলছিলেন যে পতিত সরকারের সময় যে আইনটি হয়েছে বৈষম্য দূর করবার জন্য এত বড় একটি আন্দোলন হয়ে গেল, এই বর্তমান অন্তর্বর্তী সরকার এসে এই সমস্ত জায়গাগুলোতে নতুন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে লোকজন এনেছেন, সেই বৈষম্য দূর করবার ক্ষেত্রে গত 1.5 বছরে আপনারা কোনো উদ্যোগ নিতে পেরেছেন? আমরা তো এই আইন সংস্কারের জন্যে কন্টিনিউয়াস ডায়লগ করে যাচ্ছি, আমরা অবস্থান কর্মসূচি করেছি, প্রেস কনফারেন্স করেছি, আমাদের অংশ থেকে নিয়মতান্ত্রিকভাবে যা যা করা দরকার সবই করেছি। তো সরকারের পক্ষে যারা আছেন বা সরকারের ওই পারে যারা আছেন তারা কি সেখানে কোনো আপনাদের কোনো কথা শুনছে না? বলছে এখন পর্যন্ত কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পাইনি। এবং গত জুলাইয়ের 31 তারিখে একটা মিটিং হয়েছিল, একটা কমিটি হয়েছে, কমিটির মিটিং। এরপর থেকে যে সেকেন্ড মিটিং বা 3টা মিটিং করে এটা ফয়সালা করার কথা ছিল, আজ পর্যন্ত সেকেন্ড মিটিংটা কল করা হয়নি। এবং গত ট্যুরিজম বোর্ডের বোর্ড মিটিংয়ে আমি বিষয়টা উত্থাপন করেছি যে জুলাই মাসে হয়েছে, এখন পর্যন্ত কোনো মিটিং আর হচ্ছে না, এটা একটা ফয়সালা হওয়ার দরকার। কিন্তু সচিব মহোদয় মিটিং করার ব্যাপারে তেমন আগ্রহ দেখালেন না। একজন ডাইরেক্টর বলছিল স্যার এটা অনেক দূর এগিয়ে আছে, আমরা এটা স্টেপ নিতে পারি, কিন্তু সেই স্টেপ আর নেওয়া। আপনার কি পর্যটন উপদেষ্টা যিনি আছেন তার সাথে বসেছেন? ওনার সঙ্গে তো অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। আপনারা এই খাতের মানে তাহলে আপনাদের এই খাতের নেতৃত্ব কি দুর্বল? নেতৃত্ব দুর্বল কিনা সেটা আপনারা মূল্যায়ন করবেন, আমরা মূল্যায়ন করব না, আমরা নেতৃত্ব দুর্বল মনে করব না। কিন্তু কেউ যদি একজন উপদেষ্টাকে আপনারা যদি রিচ না করতে পারেন, এত বড় একটি সেক্টর, এত শ্রমঘন শিল্প, তারা যদি একজন উপদেষ্টাকে আপনারা রিচ করতে না পারেন, অত্যন্ত হতাশার বিষয় যে আমরা রিচ করতে পারছি না। কিন্তু ইগনোর করলে আপনি কি করবেন? আপনার যদি অ্যাটিটিউড হয় যে না আমি এখানে
মুষ্টিমেয় লোককে ফ্যাসিলিটি দেব, সাধারণ লোকের প্রতিনিধি আমার প্রয়োজন নেই। তাহলে কি বৈষম্য কন্টিনিউ করছে? অবশ্যই কন্টিনিউ করছে। এই যে ট্রাভেলিং এজেন্সি আইন যেটা সংস্কার হতে যাচ্ছে, এতে করে এই 6,500 লাইসেন্সের মধ্যে আপনার 6,000ই আপনার বাতিল হয়ে যাবে। ওই 500 লোক হয়তো সার্ভাইভ করবে, এই 500-র মাধ্যমে আপনাকে সমস্ত ব্যবসা করতে হবে, আপনার ছোট উদ্যোক্তা ক্র্যাশ হয়ে যাবে। তো ছোট উদ্যোক্তাদেরকে আইনি কাঠামোর মধ্যে আনবার ক্ষেত্রে আপনাদের কি কোনো বাধা আছে? আপনারা কি চান না? নিশ্চয়ই নেই। এবং এই যে ট্যুর অপারেটর আইন, এটা কিন্তু 92 সনে টোয়া প্রতিষ্ঠিত হওয়ার থেকেই আমরা দাবি করে আসছি যে ট্যুর অপারেটরদের নিবন্ধনের ব্যবস্থা করা হোক। সেই দাবির পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে, কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে করে সবাই এতে পার্টিসিপেট করতে না পারে। অল্প কিছু লোক পার্টিসিপেট করবে, তারা সম্পূর্ণ ব্যবসা হ্যান্ডেল করবেন। ধন্যবাদ জনাব কুরেশি। আমি আবার আপনার কাছে আসবো। মোহাম্মদ ইউনূস, আপনিও কি তাই মনে করেন যে আসলে এই সরকার বিগত সরকারের ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখছে এবং ইচ্ছাকৃতভাবে এই খাতকে এগোতে দিচ্ছে না বা মনোপলি ব্যবসা করতে চাইছে, যে অভিযোগ উনি করছিলেন? আপনি দেখেন, বিগত সরকারের আমলে কিন্তু আইন হয়েছে, ট্রাভেল এজেন্সি আইন বলেন বা আমাদের ট্যুরিজম সেক্টর আইন বলেন, কিন্তু আমাদের আন্দোলন বা আমাদের নেতৃত্বের সফলতার কারণে সেই সময় ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিন্তু এখন যেহেতু আমাদের কথা শুনছে না, সে কারণে ইমপ্লিমেন্ট করতে পারছে। আপনি সেন্ট মার্টিনের কথা দেখেন, সেন্ট মার্টিন অনেক মানে বিগত সরকারের আমলে কিন্তু এই পরিবেশ সংরক্ষণ আইন বা এগুলো করা হয়েছে, কিন্তু আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের কারণেই বা আমরা চাইনি বলে বা আমরা চাইছি একটা পর্যটক বান্ধব পরিবেশ, যে কারণে করতে পারিনি। কিন্তু এই সরকারের আমলে আমরা গত বছর যত প্রেস কনফারেন্স করেছি, আন্দোলন করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আমরা কিন্তু আটকাতে পারিনি। 2000 সীমিত করে দিয়েছে। তাইলে একটা নির্বাচিত সরকার কিন্তু যেটা করতে পারেনি, করেনি, এইটাই সরকার আমলে হয়েছে। মানে আমরা বিগত সরকারকে পতিত ফ্যাসিস্ট বলি, আপনি কি এই সরকারকে কি বলতে চাইছেন তাহলে? না, আমরা বলতে চাচ্ছি না সরকার, আমরা তো সরকারের, আমরা চাই পর্যটক বান্ধব নীতিমালা। আমরা চাই আপনি সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ হোক, কারণ পরিবেশ যদি সংরক্ষণ না হয়, সেন্ট মার্টিন যদি না টিকে, তাহলে আমি তো সেই প্রোডাক্টটা সেল করতে পারবো না। আমি আমার স্বার্থেই সেই প্রোডাক্টটা সেল করতে চাই, সংরক্ষণ করতে চাই, কিন্তু আপনি আমাকে দায়িত্ব দেন, আমাদের মতো সংগঠনগুলোকে বা আমাদের মতো মানে বেসরকারি উদ্যোক্তাকে দায়িত্ব দেন যে আপনি পরিবেশকে জিরো প্লাস্টিকে নিয়ে আসবেন, এই নিয়ে আসবেন, তাহলে আমরা কিন্তু, তাহলে কি হয়, আমি আমার স্বার্থে পর্যটনটাকে বাঁচিয়ে রাখবো, আমি আমার স্বার্থে সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখবো, আমি আমার স্বার্থে সুন্দরবনকে বাঁচিয়ে রাখবো, আমি আমার স্বার্থে সিলেটকে বাঁচিয়ে রাখবো, আমি আমার স্বার্থে কক্সবাজারকে বাঁচিয়ে রাখবো। কারণ এই প্রোডাক্টটা যদি না বাঁচে, আমি পর্যটককে কোথায় নিয়ে যাব? কথার মতো আমাদের কর্ম কি সুন্দর? আমাদের কর্ম সুন্দর না তো। তাহলে আপনি আপনি সেন্ট মার্টিনের কথা বলছিলেন, আপনার কথাই যদি বলি, সেন্ট মার্টিনের কথা বলছিলেন। সেন্ট মার্টিনে আমরা কি গিয়ে দেখলাম? আমরা দেখলাম মানে স্তূপ পড়ে আছে প্লাস্টিকের, বোতল রাস্তার ধারে, এবং যে প্রবালগুলো মারা যাচ্ছে, এবং ইকো ট্যুরিজমের নামে যে সমস্ত সুরম্য ভবন হয়েছে, যেখানে ইটের গাঁথনি হবার কথা না, সেটি হয়েছে। সেখানে ইটের গাঁথনিওয়ালা বিল্ডিং আছে না, সেখানে প্রশাসনের ইটের গাঁথনিওয়ালা বিল্ডিং আছে, সেটি তো সরকারের পার্ট। কিন্তু আপনারা যারা এই পর্যটনের ব্যবসায় গেলেন, আমি একেবারে ছেড়া দ্বীপ থেকে শুরু করে পুরোটা আমি দেখেছি। তো সেখানটাতে আপনাদের সেক্টর থেকে যারা সেখানে ব্যবসা করছেন, সেটিকে আপনারা রহিত করতে পেরেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি গত বছর বন্ধ করে দিয়েছেন, ফেব্রুয়ারিতে যেতে দেননি, কিন্তু পরিবেশ অধিদপ্তর কোন দৃশ্যমান কাজ করেছে সেটা তো আমাদের সামনে তুলে ধরেন, তাইলে আমি মেনে নিব যে আমার স্বার্থেই আপনি কাজ করছেন। আপনি বিমানবন্দরে, আমি ওই দিন আরেকটা জায়গায় বলেছি, বিমানবন্দরে 1 কিলোমিটার আপনি হর্ন মুক্ত ঘোষণা করেছেন পরিবেশের স্বার্থে, কিন্তু সেটা কোথায় বাস্তবায়ন হচ্ছে, কে বাস্তবায়ন করছে? হ্যাঁ, আপনি পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে দায়িত্ব দেন, বেসরকারি খাতকে দায়িত্ব দেন যে আপনি জিরো প্লাস্টিক মুক্ত রাখবেন, কিভাবে রাখবেন সেটা আপনার দায়িত্ব, আপনি দেন। এরপরে আপনি তদারকি ব্যবস্থা তৈরি করেন, যদি আমি ব্যর্থ হই আমার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন। আমি আমার স্বার্থে এই জায়গাগুলো বাঁচিয়ে রাখবো, কারণ আমি যদি এইটা আমার রুটি রুজি, এই রুটি রুজির সাথে সেন্ট মার্টিনের রুটি রুজির সাথে কয়েক লাখ মানুষ জড়িত। একটা পর্যটক যখন বাসা থেকে বের হয়, সেখান থেকে পর্যটনের যাত্রা শুরু হয়, পর্যটকের যাত্রা শুরু হয়। বাসা থেকে বেরোনোর পরে উনি যদি রিক্সা, বাস, যে মাধ্যম ইউজ করে ধরেন একটা কাউন্টারে আসে, কাউন্টার থেকে যেই বাসটা যায়, সেখান থেকে আবার যেই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে অটোওয়ালা পরিবহন করে তাকে হোটেলে নিয়ে যায়, প্রত্যেকটা মানুষ এই পর্যটনের সাথে। যদি কক্সবাজার নাই যায় মানুষ, তাহলে এই মানুষগুলো বাসা থেকে বেরোবে না। পর্যটন, তাইলে এই রিক্সা ভাড়াটা কিন্তু সে পাচ্ছে না, গাড়ি ভাড়াটা পাচ্ছে না, অর্থনীতির চাকা এবং বিপুল সংখ্যক মানুষ। তাহলে আমি বারবার বলছি যে আমার স্বার্থে আমি পর্যটনকে বাঁচিয়ে রাখতে চাই। আমি যদি বাঁচিয়ে না রাখি,
আমি কাকে দেখাবো? আমার রুটি রুজি তো ব্যাহত হবে। না, তাহলে আপনারা যে এই যে ভালো কথাগুলো বলছেন, এগুলোর প্রতিফলন আপনারা চাইছেন বলছেন, তো সেই জন্য 1992 সাল থেকে আপনারা আইন চেয়েছেন। এখন 2023-এ গিয়ে সে আইন হয়েছে, সেই আইন বাস্তবায়ন কেন করতে দিচ্ছেন না আপনারা? না, আমরা বাস্তবায়নের পক্ষে। আপনি আমার সহনশীল জায়গার মধ্যে নিয়ে আসেন। আজকে নতুন প্রজন্ম, আমাদের কুরেশি সাহেব যেটা বললেন, নতুন প্রজন্ম এক একটা পর্যটন স্পটকে তারা তুলে ধরেছে বলেই আজকে ট্যুরিজম বোর্ড 1500+ পর্যটন গন্তব্য নির্ধারণ করতে পেরেছে। এরা কি করেছে? ভিডিও করেছে, বাইকার গ্রুপ গিয়েছে, যেগুলো যে কারণে পর্যটনের নতুন নতুন মাত্রা, নতুন নতুন স্পট কিন্তু যুক্ত হয়েছে। সাজেক যুক্ত হয়েছে, লামা যুক্ত হয়েছে, এরকম আরো অসংখ্য পর্যটন কেন্দ্র যুক্ত হয়েছে। এখন এই যে যারা এগুলো এক্সপ্লোর করলো, যারা উন্মোচন করলো, সে একটা ভার্সিটি পড়ুয়া ছেলে, তার কাছে যদি পুঁজিই থাকে 13 লাখ টাকা, সে কেন এই সেক্টরে ব্যবসা করতে আসবে? 13 লাখ টাকা দিয়ে তো আরো অনেক অন্য সেক্টরে কাজ করা যায়। বাইক কিনে ভাড়া দেওয়া যায়। হ্যাঁ, 10টা, সে মিনিমাম 10টা কিনতে পারবে, তার প্রতিদিন 600 করে আসলে কত টাকা আসবে? যদি ধন্যবাদ, আমি আপনার এই হিসেবে আসবো আবার আলোচনা। প্রিয় দর্শক, নীতি হচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছে আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, সংকট এবং যে পরিস্থিতিতে আমরা এগোচ্ছি সেগুলো কতটা স্মুথ, কি প্রতিবন্ধকতা আছে সেটিকে নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। আমি আবার জনাব কুরাইশি, আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনারা এই শিল্পের বিকাশের ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতার কথা বলছেন, আইনি জটিলতার কথাও বলেছেন। একটি হরহামেশা অভিযোগ ট্যুর অপারেটরদের বিরুদ্ধে উঠে থাকে যে তারা শুধুমাত্র তাদের যে নিজেদের ব্যবসা বা স্বার্থের বিষয়টিকেই বেশি করে দেখে। সেক্ষেত্রে পেশাদারিত্বের চরম অভাব রয়েছে। এই বিষয়টাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? পেশাদারিত্বের অভাব একটা গতানুগতিক কথা বলে আসলে হবে না। আপনাকে দেখতে হবে যে পেশাদারিত্বের উন্নতি হচ্ছে কিনা। আমি আপনাকে হলফ করে বলতে পারি যে বাংলাদেশের ট্যুর অপারেটিং ব্যবস্থা গ্র্যাজুয়ালি ট্যুরিস্ট বান্ধব হচ্ছে। কারণ আপনার এখন কম্পিটিশন আসলে তখন কোয়ালিটি আপনাকে উন্নত করতেই হবে। এই কারণেই ট্যুর অপারেটিং ব্যবসা আগের চেয়ে অনেক বেশি পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখন আপনাকে নির্ধারিত আইটিনারি আগে দিয়ে দিবে। আমরা যখন একটা অফার দিই তখন কিন্তু আমরা চিন্তা করি যে নতুন কি অ্যাড করলে আমি অ্যাট্রাক্ট করতে পারবো আমার কাস্টমারকে। এবং আমরা যেটা সবসময় চিন্তা করি যে আমার যে কন্ট্যাক্ট হয়েছে এর বাইরে কিছু সার্ভিস আমি দিব, যাতে করে সে অ্যাট্রাক্ট হয় এবং পরবর্তীতে আমাকে রিপিট নক করে। এইভাবে কিন্তু পেশাদারিত্বের উন্নতি হচ্ছে। আপনি বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে একটু টেলিফোন করে উপলব্ধি করার চেষ্টা করবেন যে তাদের ভিতরে কতটা পেশাদারিত্ব। আপনার রাত 2টায় টেলিফোন করেন, আপনার টেলিফোন পিক করবে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয়, 2টায় আপনাকে সার্ভিস দেবে। আপনি বলছেন পেশাদারিত্বের শুধু কি এটি? আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে ট্যুর অপারেটরদের মধ্য থেকেই নানান অনৈতিকতায় ডুবে যাওয়ার একটি খবর মাঝে মধ্যে আসে এবং আইন বহির্ভূত নানান কর্মতৎপরতাও ট্যুর অপারেটরের বিরুদ্ধে হরহামেশাটা উঠছে। এদের নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি একজন সাবেক সভাপতি, কিভাবে এগুলোকে অ্যাড্রেস করেন? না, এই যে কথাগুলো আপনি বললেন, এখন হাজার ঘটনায় 1-2টা ঘটনা ঘটলো, সেটাকেই যদি আপনি বলেন যে সারা এইগুলোই ঘটছে, এটা কিন্তু সঠিক হবে না। তথ্য প্রযুক্তির যুগে একটি ঘটনা কোটি ঘটনায় পরিণত হয়ে যায়। আপনি থানার পুলিশে আপনি খবর নেন যে ট্যুর অপারেটরের এগেইনস্টে এ পর্যন্ত কতগুলো অভিযোগ এসেছে। আমি হলফ করে বলতে পারবো যে আপনি এখানে উল্লেখযোগ্য কোনো কমপ্লেইন পাবেন না। এখন ধরেন একজন ট্যুরিস্ট গিয়ে তার এসি অন হচ্ছে না, সেটাকেই যদি কমপ্লেইন করে বসে, তাকে আগে তো তার ডেস্কের লোককে বলতে হবে যে ভাই আমার এসিটা অন হচ্ছে না। এসির হয়তো কন্ট্রোল সুইচটা বন্ধ আছে, অন করে দিলে অন হয়ে যাবে। কিন্তু এই যে কমপ্লেইন
করার উদ্দেশ্যে কমপ্লেন করা বা যাচাই সঠিক জায়গায় কমপ্লেন না করা, যুক্তিযুক্ত নয়, আপনি সঠিক জায়গাতে কমপ্লেনটা না করা, এটা তো আপনার হতে পারে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার অভিজ্ঞতার ঝুড়ি অনেক সমৃদ্ধ এবং সংগঠনকে কিভাবে ওন করতে হয় সেটি আপনার বক্তব্যে ফুটে এসছে। জনাব ইউনুস, আমি আপনার কাছে এবার একটু আসতে চাই। সেটি হলো সারা বিশ্ব এখন তথ্য প্রযুক্তির উপর দৌড়ে বেড়াচ্ছে এবং ব্যবসা থেকে শুরু করে শিল্পায়ন সব কিছুতেই এখন তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটে। এই ট্যুর অপারেটর সেবা বা এই যে আমরা যেটিকে পর্যটন সেবায় আমাদের দেশের যারা এই সেবার সাথে সম্পৃক্ত, তারা কতটুকু তথ্য প্রযুক্তির সাথে তাল মিলাতে পেরেছে? আমি যদি বলি, এখন পর্যটন পুরোটাই কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর। আপনি যেটা বললেন, মূলত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়েই কিন্তু আপনি যে ট্যুর অপারেটর গুলোর অভাব অভিযোগের কথা বলেছেন, আমি আপনার সাথে অ্যাড করতে চাই। আপনি দেখবেন তার জন্য আমরা যারা অতি লোভী, আমি একদম এভাবেই বললাম, তারা দায়ী। এখন আপনি বলবেন কেন? আপনি দেখবেন আমি চাঁদপুরের মানুষ, আমি চাঁদপুর ইলিশ কিনতে হচ্ছে ২৫০০ টাকা পার কেজি, সেখানে আপনি ফেসবুকে ২ কেজি ইলিশের বিজ্ঞাপন ৪০০০ টাকা ৮ কেজি দেখে আপনি তাকে বিকাশ করে দিচ্ছেন, টাকা পাঠিয়ে দিচ্ছেন, এরপরে সে পুরো টাকা নিয়ে আর নাই। ঠিক একই অবস্থা আমরা গত বছর পর্যটন মৌসুমে অনেকগুলো ফেস করেছে। হাওড়ার যে জনপ্রিয় বোর্ডগুলো আছে তাদের নামে হুবহু পেজ খুলে তারা কম টাকায় অফার দিয়ে পর্যটকের কাছে টাকা নিয়ে, পর্যটক তো মনে করছে যে আমি তো রিয়েল একটা বোটকেই বুকিং দিয়েছে, কিন্তু সে যখন যাচ্ছে বাস্তবে দেখছে তার ভিন্ন। এরপরে যখন যার নাম্বারে টাকা পাঠিয়েছে তাকে ফোন দিচ্ছে, ফোন বন্ধ। এখন এই যে অনৈতিক চর্চার, এইটা রোধ করার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর, যারা এই স্ক্যামগুলো করছে। সেক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা আছে? আমরা অবশ্যই, আমাদের ভূমিকা আছে। আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, ট্যুরিস্ট পুলিশ, যেহেতু আমাদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, আমরা তাদের নিয়ে কাজ করছি। যেই জায়গায় আপনি যেটা বললেন, আমরা আমাদের সেক্টরের স্বার্থেই, আমরা আমাদের সেক্টরের শৃঙ্খলার স্বার্থেই, আমার কোনো ট্যুর অপারেটর যদি কোনো কারণে কোনো অন্যায় করে, আমরা টোয়াব সেটার ব্যবস্থা নিয়েছি, তাদেরকে ডেকে এনে সংশোধন করার চেষ্টা করেছি, অথবা সংশ্লিষ্ট থানায় কিন্তু আমরা যোগাযোগ করে যারা সার্ভিসটা প্রপার নিশ্চিত করে নাই, আমরা কিন্তু সেটা নিশ্চিত করার ব্যাপারে কাজ করেছি সংগঠনের পক্ষে। হ্যাঁ, সংগঠনের পক্ষে। এবং আমাদের যারা মেম্বার আছে, আমরা অবশ্যই তাদেরকে একটা নীতিমালা, যেহেতু আমাদের একটা সাংগঠনিক গঠনতন্ত্র আছে, যারা সেটা মানেনি, যারা মানে না, আমরা তাদেরকে কিন্তু কন্টিনিউ করি না, তাদেরকে শৃঙ্খলার ভিতরে নিয়ে অবশ্যই। কারণ আমি এই সেক্টর আমার রুটি, আমি বারবার বলছি, সেক্টর আমার রুটি রুজির মাধ্যম। এইটা প্রযুক্তি নির্ভর হচ্ছে, প্রযুক্তির অপব্যবহার কাজে লাগিয়ে একটা গ্রুপ কিন্তু সক্রিয় যে আমাদেরকে কিভাবে বিপদে ফেলবে। মানে যারা প্রযুক্তির অপব্যবহার করছে তাদের ব্যাপারে সবাইকে সচেতন। অবশ্যই আপনি দেখে শুনে কথা বলে তারপরে বুক করেন। তারপরে যদি সেবা না পান, আপনি আমাদেরকে জানান, আমাদের ট্রপকে জানান, আপনি সংশ্লিষ্ট যে সকল টুরিস্ট পুলিশ স্পট আছে সেখানে জানান, অবশ্যই অবশ্যই আপনি ব্যবস্থা পাবেন যদি আমার রিয়েল ট্যুর অপারেটর। ধন্যবাদ মোহাম্মদ ইউনুস, ধন্যবাদ শিবলুল আজম কুরেশি আপনাকে এবং মোহাম্মদ ইউনুস আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এইখানটাতে। তার আগে শুধু আজকের আলোচনার যদি কয়েকটি বিষয় আলোকপাত করতে হয়, তাহলে এই যে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে নেপথ্যে থাকা, সামনে এবং পেছনে থেকে যারা কাজ করছেন, তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, নিশ্চয়ই সরকার সেগুলোকে যুগ উপযোগী করবার পাশাপাশি এখানে যে ব্যত্যয় ঘটেছে বা আইনি জুলুম যেটিকে ওনারা বলছেন, সেটি সুরাহা কিভাবে করা যায়, যাতে এই খাতের সাথে সম্পৃক্ত তরুণ প্রবীণ সবাই মিলে এই খাতকে এগিয়ে নিতে পারে। সেক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা ইতোমধ্যে তৈরি হয়েছে, সরকার সেই বিষয়গুলোতে নিশ্চয়ই মনোযোগ দেবে এবং সমস্যার সমাধানে উদ্যোগী হবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে চাই আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই টক শো বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।